আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে হাজারো সেনার প্রাণহানি এবং 10 থেকে 20 হাজার সেনার শারীরিক ও মানসিক পঙ্গুত্বের কারণে ইসরায়েলের সেনা সংকট আগেই মারাত্মক আকার নিয়েছিল। এর সঙ্গে বর্তমানে যুদ্ধ ও নানাবিধ কারণে মানসিকভাবে বিপর্যস্ত ক্যারিয়ার সেনা সদস্যদের আগাম অবসরের আবেদন ব্যাপকভাবে বেড়েছে। সিনিয়র কর্মকর্তা ও পেশাদার নন কমিশনড অফিসার সহ অন্তত 600 সদস্য সম্প্রতি আগাম অবসরের আবেদন করেছেন বলে বুধবার ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছে। এতে গাজায় চলমান অভিযানের মধ্যেই সেনাবাহিনীর মারাত্মক জনবল সংকট আরও গভীর হয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথ এর বরাতে তুরস্কের আনাদোলু জানিয়েছে, সেনাবাহিনীর পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিকে বিষয়টি জানিয়েছেন। কমিটিতে বক্তব্য দিতে গিয়ে সেনা কর্মকর্তা বার ক্যালিফা বলেছেন, একে তো যুদ্ধে বিপর্যস্ত সেনাবাহিনী, তার উপর ক্যারিয়ার সেনাদের অতিরিক্ত পেনশন সুবিধা বাতিল করে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় সংকটকে আরও ভয়াবহ করেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আল্ট্রা অর্থোডক্স হারেদি জনগোষ্ঠী সামরিক সেবা থেকে স্থায়ীভাবে ছাড় দেওয়ার কারণে সেনাবাহিনীর জনবল ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। তার দাবি, সেনাবাহিনীর এখন আরও 12,000 সৈন্য প্রয়োজন। ক্যালিফা বলেন, হারেদি নেতৃত্বের উত্তেজক বক্তব্য ও ব্যাপক বিক্ষোভ সেনাবাহিনী ও পুলিশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তিনি বাধ্যতামূলক সামরিক নিয়োগ এড়িয়ে যাওয়া বা ড্রাফট ডজার এর প্রবণতা বাড়ার কথাও উল্লেখ করেন। তার ভাষায়, এখন আমাদের কাছে 17,000-এরও বেশি ড্রাফট ডজার রয়েছে। ড্রাফট এড়িয়ে যাওয়া যেন এখন স্বাভাবিক। আইনজীবীদের একটি বাহিনী এই লোকগুলোকে সহায়তা করছে। খবরে বলা হয়, হারেদিরা ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13%। ধর্মীয় পরিচয় রক্ষার অজুহাতে তারা সামরিক সেবা প্রত্যাখ্যান করেন এবং প্রভাবশালী রাব্বিরা প্রকাশ্যে নিয়োগপত্র ছিঁড়ে ফেলার আহ্বান জানাচ্ছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, নেতানিয়াহু নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টায় শাস ও ইউনাইটেড তোরা জুডাইজম পার্টিকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। তাদের দাবি অনুযায়ী হারেদিদের স্থায়ী ছাড় দিতে আইন পাশ করার চেষ্টা করছেন। এতে সংকটের পরিধি এভাবে বাড়তে পারে যে আর সুরাহার পথও থাকবে না। নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটিতে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের বিল নিয়ে বুধবার তীব্র বিতর্ক দেখা দিয়েছে। নেসেট চ্যানেলে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, খসড়া আইনে প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তাব এবং আপিলের সব পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার বিধান রাখা হয়েছে। আনাদোলু জানিয়েছে, বিলটি দ্বিতীয় ও তৃতীয় দফা পাঠের জন্য প্রস্তুত করতে কমিটি বৈঠক করে। আইনটি খসড়ায় এনেছে কট্টর ইহুদিবাদী জিউইশ পাওয়ার পার্টি, যার নেতৃত্বে আছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। খসড়া অনুযায়ী কোনো ইহুদিকে ইহুদি হওয়ার কারণে হত্যা করা হলে বা এমন হত্যার পরিকল্পনা করা হলে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এতে আপিল, সমঝোতা, সাজা লাঘব বা ক্ষমা কোনোটি অনুমোদিত হবে না। বিলে উল্লেখ করা হয়, প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে ইসরায়েল প্রিজন সার্ভিস মৃত্যুদণ্ড কার্যকর করবে এবং আদালতের রায় ঘোষণার 90 দিনের মধ্যে এটি সম্পন্ন করতে হবে। বৈঠকের সময় বেন গাভির এবং বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির এমপি গিলাদ কারিভের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। কারিভ প্রস্তাবটিকে চরমপন্থার ফসল বলে উল্লেখ করে বলেন, এটি সেই সব দলের স্বার্থ রক্ষা করছে যাদের নেতা ড্রয়িং রুমে বারুচ গোল্ডস্টাইনের ছবি ঝুলিয়ে রাখেন, যিনি 1994 সালে হেব্রনে 29 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, বেন গাভির হেব্রনের একটি বসতিতে তার বাড়িতে গোল্ডস্টাইনের ছবি রেখেছেন। কারিফ বেন গাভিরের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি তোমার সন্তানরা তোমার মূল্যবোধ নিয়ে বড় হবে না। তুমি একজন খুনি এবং সন্ত্রাসীর উত্তরাধিকার দিয়ে তোমার সন্তানদের বড় করছ। চরম উত্তেজনার এক পর্যায়ে গাভিরকে কমিটির সেশন থেকে বহিষ্কার করা হয় বলে জানায় ইসরায়েল হায়ম। এদিকে ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশন নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটিকে জানিয়েছে, কোনো চিকিৎসকই ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে অংশ নেবেন না। তবে বেন গাভির বলেন, ডাক্তাররা ভিন্ন উপায়ে এই শাস্তিকে সমর্থন করছেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি আপনারা চান আমরাই তাদের ফাঁসি দিই বা গুলি করে হত্যা করি। বেন গাভির দীর্ঘদিন ধরে ফিলিস্তিন বন্দীদের
মৃত্যুদণ্ডের জন্য আইন পাশের চেষ্টা করছেন। পাশাপাশি তিনি বন্দীদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যেমন সাক্ষাৎ সীমিত করা, খাদ্য বরাদ্দ কমানো ও গোসলের সময় কমিয়ে দেয়া। আল জাজিরা জানিয়েছে, মৃত্যুদণ্ড নিয়ে আলোচনার সময় ইসরায়েলি চিকিৎসক সমিতির প্রতিনিধি নেসেট কমিটির সেশন থেকে বহিষ্কৃত হন। ওই প্রতিনিধি জানান, চিকিৎসকদের বন্দীদের মৃত্যুদণ্ডে অংশগ্রহণ করা নিষিদ্ধ, তাই তারা এ কাজে অংশ নিতে পারবেন না। পার্লামেন্টের এই প্রচেষ্টা এমন সময় চলছে যখন ইসরায়েলি কারাগারগুলোতে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের হত্যার ঘটনা বিশ্ববাসীর সামনে এসেছে। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় 2 বছর ধরে এমন এক যুদ্ধ পরিচালনা করছেন যেখানে প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সোমবার ABC 7-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থানের কথা জানান। এর কয়েক ঘণ্টা আগে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গণহত্যা, অনাহারকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহার, হত্যা ও নির্যাতন সহ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামদানি বলেন, অ্যাডামসের এমন বৈদেশিক নীতি নির্ভর পদক্ষেপের লক্ষ্য নিউ ইয়র্কবাসীর জরুরি সংকট, বিশেষ করে বাসা ভাড়া ও জীবনযাত্রার ব্যয় থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। তিনি বলেন, নিউ ইয়র্কবাসী নিজেদের শহর থেকে উচ্ছেদের পথে। এই সংকটে অ্যাডামসের পদক্ষেপের ভূমিকা নেই, বরং এই শহর একটি নতুন জনগণ কেন্দ্রিক প্রশাসন চায়, যা কর্মজীবী মানুষের কথা বলবে, যুদ্ধাপরাধের কথা নয়। গাজা ইসরায়েলি সামরিক অভিযানকে তিনি আবারও গণহত্যা হিসেবে বর্ণনা করেন। মামদানি বলেন, আন্তর্জাতিক আইন মানা মানে ICCর সব গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করা, তা নেতানিয়াহুর বিরুদ্ধেই হোক বা পুতিনের। ইহুদি সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন, নিউ ইয়র্কের ইহুদিদের সুরক্ষা, সম্মান ও মর্যাদা দেয়া আমার দায়িত্ব, আমি তা পালন করব। 4 নভেম্বর নির্বাচনে জয়ের পর মামদানির দায়িত্ব গ্রহণের আগে বিদায়ী মেয়র অ্যাডামস আগামী 1 জানুয়ারি অফিস ছাড়বেন। 34 বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা কামাল খাররাজি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের চাপ ও শক্তি প্রয়োগ কখনো ইরানকে তার ন্যায্য পথ থেকে সরে আসতে বাধ্য করতে পারবে না। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা শক্তি প্রয়োগ করেছে এবং এখন বুঝতে পেরেছে এটি গ্রহণযোগ্য নয়, কার্যকর নয়। খাররাজি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের ইতিহাসের দিকে ইঙ্গিত করেন, যেখানে ট্রাম্প সহ বিভিন্ন প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বা অন্যদের দিয়ে করিয়েছে। তিনি বলেন, এসব চাপ কখনো ইরানকে তার ন্যায্য পথ থেকে সরে আসতে বাধ্য করতে পারেনি। এছাড়া জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করলেও এটি কোনো মূল কাঠামো ধ্বংস করতে পারেনি। উপদেষ্টা আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সব সময় যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত, তবে কূটনীতির ক্ষেত্রেও ইরান উন্মুক্ত, তবে পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও পূর্ব নির্ধারিত আলোচ্য সূচির ভিত্তিতে। তিনি ট্রাম্প প্রশাসনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যদি ওয়াশিংটন হুমকি ও চাপ ত্যাগ করে তাহলে তেহরানও গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করবে। পারমাণবিক ইস্যুতে খাররাজি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ দেশীয় এবং কোনো সামরিক হামলার মাধ্যমে এটি ধ্বংস করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের পারমাণবিক সক্ষমতা আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইরানের প্রতিরক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলেও খাররাজি উল্লেখ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুতে ইরান তার দীর্ঘদিনের অবস্থান বজায় রাখবে। ফিলিস্তিনি জনগণ যদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, ইরান তাদের সিদ্ধান্তকে সমর্থন করবে। একই সঙ্গে ইরান কখনো ইসরায়েলি শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দেবে না, কারণ অবৈধ রাষ্ট্রটি দখলদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।